হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আমি যদি আত্মহত্যা করি তাহলে সেটার জন্য দায়ী থাকবে শুধুমাত্র তুমি। উচ্চারণ ফুরোতেই প্রতিক্রিয়া আসার ছেলেটা দৃষ্টি স্থির রেখে তাকিয়ে আছে মেঘের দিকে। এদিকে মেঘ গোল গোল চোখ করে তাকিয়ে আছে ছেলেটার দিকে। অবাক হওয়ার এখানে নেহাতি গৌণ। মুখের ভাঁজে ভাঁজে ঝরে পড়ছে তার উৎকণ্ঠ বিরক্তি। প্রস্তাবের মুহূর্তেই মৃত্যুর কথা। একজন মানুষের চিন্তায় কী পরিমাণ উন্মুক্ততা আর সস্তা নাটক জমা থাকলে এমন বাক্য ছুড়ে দেয়া যায়। মেঘ কোনো উত্তর দিচ্ছে না দেখে ছেলেটা ফের কণ্ঠ ভারী করে বলে উঠল, আমাকে ফিরিয়ে দিলে আমি সত্যিই মরে যাব। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না মেঘ। আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। মেঘ এবার দম নিল, ঠোঁট উল্টে বিরক্ত নিয়ে বলে উঠল, প্রথমত আমাকে তুমি তুমি করে সম্বোধন করা বন্ধ করুন। আমি কোনো আপনার বেআইন লাগি না। আর দ্বিতীয়ত আপনাকে যেন আমার চোখের সামনে আর কখনো না দেখি, ফাউল লোক। বলেই রুহির হাত চেপে দ্রুত কদমে চলতে শুরু করলো মেঘ। শরীরটা জ্বলে যাচ্ছে তার রাগে। এই ছেলেটা বেশ কিছুদিন যাবৎ তাকে বিরক্ত করে যাচ্ছে। সরাসরি না বললেও আকারে ইঙ্গিতে তাকে সারাক্ষণ টিচ করছে। আর আজ সরাসরি বলেই দিয়েছে। বলছে ভালো কথা, কিন্তু ন্যূনতম ম্যানার্স তার মধ্যে নেই। ভালোবাসার আগে সম্মান দিতে জানতে হয়। বললেই তো আর ভালোবাসা হয়ে যায় না। ভাবতেই রাগে ক্ষোভে ফেটে যাচ্ছে মেঘ। এত অসভ্য ইতর ছেলে আমি বাপের জন্মে দেখিনি। ঠিক আছে ঠিক আছে, মাথা ঠান্ডা কর। লজ্জা থাকলে আর আসবে না। যদি আর একবারও আসে তাহলে সোজা স্যারকে বলে দিবি। মেঘকে প্রাণপণে রাগ কমানোর চেষ্টা করে যাচ্ছে রুহি। মেঘ জোরে জোরে দম টানছে। অবশ্য সে কিছুটা ভয়ও পেয়েছে। ভয় পাওয়াটাও স্বাভাবিক। একজন আছে যে এই দৃশ্য দেখলে ইতিমধ্যে ঝড় বইয়ে দিত। কি রে মেঘ, এখানে কি করছিস? নিলয়ের কথায় তড়িঘড়ি করে তাকিয়ে উঠল মেঘ। চারপাশে একবার নজর বুলিয়ে দেখলো তারা হাঁটতে হাঁটতে খেলার মাঠের পাশে চলে এসেছে। সামনেই অসংখ্য ছেলেপুলে খেলছে, তাদের মাঝে নিলয়ও ছিল। মেঘকে দেখেই এগিয়ে এলো সে। মেঘ একটা সৌজন্য হাসি দিয়ে বলে উঠল, এমনি একটু এলাম, এখনই যাচ্ছি। কিন্তু নিলয়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত রুহিকে নিয়ে সেখান থেকে চলে গেল মেঘ। আজকের দিনটাই খারাপ যাচ্ছে তার। কিন্তু মেঘ খেয়ালই করল না দূর থেকে দুটো চোখ কেমন রক্তাভ হয়ে তাকিয়েছিল তার দিকেই। ভার্সিটি ছুটি হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে। কিছুটা সময় নিয়ে মেঘ ধীরে ধীরে বেরিয়ে আসলো। লোহার ফটকের সামনে রুহি অপেক্ষামান। চোখে চোখ পড়তেই দুজনেই হেসে এগুলো বাড়ির দিকে। কিছু দূর গিয়ে মোড়ের কাছে আসতেই রিকশা থেকে নেমে রুহিকে বিদায় জানিয়ে মেঘ পা বাড়ালো নির্জন গলির দিকে। দুপুর গড়িয়ে এলে এই রাস্তাটা মানুষ শূন্য হয়ে থাকে। রুহির সঙ্গে এলে এই উল্টো পথেই যেতে হয় তার। নিত্যদিনের রুট নয় এটা। নিজের আপন ভাবনায় ডুবে ডুবে এগিয়ে যাচ্ছে মেঘ। এমন মুহূর্তে হঠাৎ কবজিতে নেমে এলো এক আকস্মিক টান। ঝাঁকুনিতে ধরফরিয়ে উঠল মেঘ। হাত ধরে রাখা মুখটার দিকে তাকাতেই মাথার ভেতর রক্তের স্রোত উথাল পাথাল হয়ে এলো। তখনকার সেই ছেলেটা বিকলাঙ্গ হাসি দিয়ে তার সামনেই দাঁড়িয়ে আছে। কই যাচ্ছ সোনা? শব্দ ফুরোবার আগেই নোংরা স্পর্শ মেঘের গাল ছুঁয়ে দিল সে। প্রতিকারের সময়টুকুও পেল না মেঘ। লোকটা চারপাশে একবার মেপে নিল, তারপর বিষাক্ত ব্যঙ্গ ছড়িয়ে হেসে উঠল, এখানে কেউ নেই, চলো একটু ভালোবাসা ভালোবাসা খেলি, হাতটা ছাড়ুন। মেঘ ঝাঁকুনি দিল সজোরে, কিন্তু কবজির ওপর শকুনের থাবার মতো আরো শক্ত হয়ে বসলো ছেলেটার আঙ্গুল। ভয় এবার হাড়ে হাড়ে সেধল মেঘের। লোকটার অঙ্গভঙ্গি এই মুহূর্তে শরীর জুড়ে কাঁপন ধরানোর মতো অশুভ। অপার্থিব আশায় মেঘ মনে মনে দোয়া শুরু করে দিল, কেউ আসুক, যে কেউ আসুক। ঠিক তখনই কান ছিন্ন করে ছুটে এলো এক রুক্ষ সাইয়ের শব্দ। দূর থেকে ধেয়ে আসছে একটি মোটর বাইক। ক্ষীণ একটুখানি আশার আলো মেঘের মুখ জ্বলে উঠল। কিন্তু বাইক যত কাছে আসছে অজানা সংখ্যা বুক ততই সংকুচিত হচ্ছে মেঘের। মুহূর্তেই বিভ্রম ভেঙে দিয়ে বাইকটি মেঘের পাশ কাটিয়ে নির্বিকার চলে গেল। হতবাক মেঘ বিদ্যুৎ চমকের মতো ছেলেটার মুখের দিকে তাকালো। তা দেখেই বিকৃত হেসে উঠল ছেলেটা।
পর মুহূর্তেই গলা ফাটিয়ে চিৎকার করলো মেঘ, শ্রাবণ ভাই দাঁড়াও প্লিজ। কিন্তু শ্রাবণ থামল না। অপরিবর্তিত বেগে বাইকটাকে চালিয়ে চলে গেল। বিস্ফোরিত দৃষ্টিতে মেঘ তাকিয়ে রইল তার পিঠের দিকে। কি হলো কিছুই বুঝলো না মেঘ। শ্রাবণ তাকে দেখেও এইভাবে ইগনোর করলো। ঠিক সেইটুকু সময়েই ছেলেটার শক্তি সঞ্চয় করে মেঘকে নিজের দিকে হিসড়ে টান মারল। কোমরে জোর জবরদস্ত থাবা বসিয়ে বুকের সঙ্গে চেপে ধরল। মেঘ মরিয়া হয়ে ধস্তাধস্তি শুরু করে দিল। ছাড়িয়ে নিতে চাইল নিজেকে, কিন্তু তার শরীরের সমস্ত শক্তি লোকটার পৈশাচিক বলের কাছে নিতান্তই অপ্রতুল। হঠাৎ আবার বাতাস ছিন্ন করে ভেসে এলো একই কর্কশ সাই শব্দ। উল্টো দিক থেকে বাইকটা একেবারে এসে তাদের সামনে দাঁড়ালো। ছেলেটা থমকে গেল, নিষ্পলক তাকিয়ে রইল আগন্তুকের দিকে। শ্রাবণকে দেখা মাত্রই ঝট করে মেঘকে ছেড়ে দিল সে। তাদের বাংলা বিভাগের সহকারী অধ্যাপকের চেহারাই এই মুহূর্তে তার বুকটা দাপট চুপসে দিল। শ্রাবণকে দেখতে পেয়ে মেঘ চোখের কোণে জমে থাকা জলটুকু লুকাতে চাইল, কিন্তু বেহায়া অশ্রুরা কোনো বাদ মানল না। ঢেউ ভেঙে গড়িয়ে পড়ল গাল বেয়ে। শ্রাবণ ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো কাঁপতে থাকা মেঘের দিকে। এক হাত পকেটে গুজে স্বর সম্পূর্ণ নিরাসক্ত রেখে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? ছেলেটা তড়িঘড়ি করে মেঘের বাহুতে হাত চেপে ধরলো। ঠোঁটে কৃত্রিম হাসি নিয়ে বলে উঠল, স্যার আসলে আমার গার্লফ্রেন্ডের সাথে একটু ঝামেলা হয়েছিল, তাই রাগ করেছে। বাইক থেকে ধীরালয়ে নামতে নামতে ঘাড় কাত করে মেঘের কাঁধে ঝুলে থাকা ছেলেটার হাতটা লক্ষ্য করলো শ্রাবণ। ঠোঁটের কোণে এক ফালি তির্যক হাসি ঝুলিয়ে নিঃশব্দে মাথা নাড়ল সে। পর মুহূর্তেই সেই ঘাড় আরও একবার ঝাঁকালো। এইবার চাহনি আর কোনো শিহরণ নয়, কেবল নখদন্ত বের করা হিংস্রতা। সে হাতটা এখনো নির্লজ্জের মতো মেঘের বাহু আঁকড়ে আছে। সেটার দিকে বিষিয়ে ওঠা দৃষ্টিতে তাকালো শ্রাবণ। সেই দৃষ্টির ভারেই ছেলেটার মেরুদণ্ড কুঁকড়ে এলো। অপ্রস্তুত আঙ্গুল ধীরে ধীরে সরে গেল মেঘের বাহু থেকে। আগাম দুর্যোগের মতো এক নিবিড় ঘণ্টাধ্বনি বেজে উঠল বাতাসে। পর মুহূর্তেই উল্কার বেগে পেছনের লুকোনো বাঁশখানা বের করে ধরাম ধরাম করে 2-3 ঘা বসিয়ে দিল শ্রাবণ। আঘাতের অভিঘাতে ছেলেটা ছিটকে উঠল। একের পর এক বাঁশের আঘাত নেমে এলো তার শরীর জুড়ে। দিশেহারা পশুর মতো ছেলেটাকে কোনো মতো প্রাণ বাঁচিয়ে এক দৌড় দিল। ছেলেটার পিঠ মিলিয়ে যেতেই একই ছন্দ বজায় রেখে একই তাল ধরে শ্রাবণ বাঁশের শেষ বাড়িটা বসালো মেঘের কোমরের ঠিক মাঝ বরাবর। মুহূর্তেই ঝাড়ুর ঘায়ে বিদ্ধ তেলাপোকার মতো লাফিয়ে উঠল মেঘ। শ্রাবণ গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, যতই তোকে জান বলে ডাকি না কেন, আসলে তো তুই একটা জানোয়ার। কোমর বেঁকে যেতে যেতে ফ্যাল ফ্যাল করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল মেঘ। শ্রাবণ বাঁশটা ছুঁড়ে ফেলে এক ঝাঁকুনিতে মেঘের কবজি চেপে ধরল, হ্যাচকা টানে টেনে তুলে নিল বাইকের ওপর। বাড়ির ফটকে এসে পৌঁছাতেই বাইক থেকে নামিয়ে টেনে হিঁচড়ে মেঘকে বাড়ির ভিতর ঢুকিয়ে আনলো শ্রাবণ। দুজনের এমন আগমন দৃশ্য চোখে পড়তেই বৈঠক ঘরে উপস্থিত সবার বুকের ভেতর সংখ্যার ঢেউ উঠল। আফসানা বেগম ছুটে এসে ছেলের সামনে বাধা হয়ে দাঁড়ালেন। কি হয়েছে শ্রাবণ? এভাবে মেঘকে টানাটানি করে কোথায় নিয়ে যাচ্ছিস? শ্রাবণের মুখে কোনো কথা নেই। নির্বিকার সেই মুখের দিকে তাকিয়ে আফসানার গলা শুকিয়ে গেল। তিনি এগিয়ে এসে এবার মেঘের সামনে দাঁড়ালেন। উৎকণ্ঠা ঝরানো স্বরে জিজ্ঞেস করেন, মেঘমা কি হয়েছে তোর? অশ্রুভারে ঝাপসা দৃষ্টিতে মেঘ তাকালো আফসানা বেগমের দিকে। কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকালো শ্রাবণ। ওই দৃষ্টির তোপে মেঘ আর নিজেকে ধরে রাখতে পারল না। টপ টপ করে জল গড়িয়ে পড়ল চোখ বেয়ে। আফসানা আবার মুখ খুলতেই যাবে, এমন সময় কর্কশ ধমকে শ্রাবণ তাকে থামিয়ে দিল। যেখানে সেখানে দাঁড়িয়ে নষ্টামি করে বেড়ায় তোমাদের মেয়ে, আজ এর সঠিক শিক্ষা দিয়েই ছাড়ব। এতটুকুই বলে এক মুহূর্ত দেরি না করে মেঘকে টানতে টানতে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে কক্ষের দিকে নিয়ে গেল সে। ঘরে ঢুকেই ধরাম করে দরজাটা আটকে দিল। আকস্মিক সেই বিকট শব্দে মেঘ চমকে লাফিয়ে উঠল। ভয়ে কাঁপন মেশানো কণ্ঠে ফিসফিস করে বলল, কি করছো শ্রাবণ ভাই? বাক্য শেষ হওয়ার আগেই মেঘের চোয়াল শক্ত করে চেপে ধরল শ্রাবণ। দাঁতে দাঁত চেপে বিস্মাখা স্বর ছুড়ল, বয়ফ্রেন্ডও জুটিয়ে ফেলেছিস? বাহ,
যন্ত্রণায় শ্বাস আটকে এলো মেঘের। বহু কষ্টে শব্দগুলো ঠেলে বের করলো, ওই ছেলেটাকে দেখে তোমার মনে হয় আমার বয়ফ্রেন্ড? তুমি দেখোনি সে আমার সাথে জোর জবরদস্তি করছিল? শ্রাবণ চোয়ালের ওপর চেপে রাখা হাতের চাপ আরো বাড়িয়ে দিল। তোকে বারবার বারণ করার পরও ওই নিলয়ের কাছে তোর কি? হ্যাঁ, আমি ভুলে সেই দিকে চলে গিয়েছিলাম, তাই দেখা হয়ে গিয়েছিল। শ্রাবণের কানে মেঘের কথাটা একেবারেই ঢুকলো না। তখন ছেলেটা যেভাবে তাকে আঁকড়ে ধরেছিল সেই দৃশ্য এখনো চোখের পাতার ভেতরে দগদগে দাগ হয়ে জ্বলছে। রাগে তার দৃষ্টি লাল হয়ে উঠল। দেখলো মনে হবে চোখের কোণ ফুঁড়ে এখনই রক্ত ঝরে পড়বে। সেই অগ্নিপাত আর সামলাতে পারল না শ্রাবণ। এক ধাক্কায় মেঘকে খাটের ওপর ছুঁড়ে দিল। ভারসাম্য হারিয়ে ধরাম করে আছড়ে পড়ল মেঘ। মুহূর্তের মধ্যেই নিজের কোমর থেকে লেদার বেল্ট একটানে খুলে হাতে পাকিয়ে নিল শ্রাবণ। উদ্দেশ্য একটাই, আঘাত। এখন শ্রাবণের বিবেক ইতিমধ্যে অবলুপ্ত। তার বিশাল উন্মুক্ত অবয়ব দেখে আতঙ্কে চিৎকার বেরিয়ে এলো মেঘের গলা থেকে। আর সেই আর্তনাদেই হঠাৎ হিতাহিত জ্ঞান ফিরে পেল শ্রাবণ। কি ভুল করতে যাচ্ছে তা বুঝেই বেলটা ছুঁড়ে ফেললো হাত থেকে। তারপর আবার মেঘকে টেনে হিঁচড়ে নিয়ে গেল ছাদে থাকা চিলেকোঠার ঘরে। বাহিরে বেরিয়ে এসে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল। অন্ধকার কারাগারে বন্দি করে রেখে বাইরে থেকে গর্জে উঠল সে, তোকে আমি বারণ করিনি ওই নিলয়ের কাছে যেতে, তাও তোর এত সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? আর ওই শালার এত বড় কলিজা কিভাবে হয় তোকে রাস্তায় জোর জবরদস্তি করা? ওই পথ দিয়ে একা একা কতবার আসতে নিষেধ করেছিলাম তোকে। ভেতরে মেঘ ছটফট করছে, কান্নায় গলা ভেঙে আসছে। আর যাব না শ্রাবণ ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ, দরজাটা খুলে দাও। কিন্তু মেঘের কোনো আকুতি আর শ্রাবণের কর্ণগহ্বরে পৌঁছালো না। তার শরীরে ক্ষোভের আগ্নেয়গিরি শুধু ফেটে পড়ার অপেক্ষা। তাই শাস্তির শেষ পর্ব হিসেবে চিলেকোঠার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিল সে। এইভাবেই মেঘকে ফেলে রেখে চলে গেল শ্রাবণ। রাত্রিবেলা আচমকা ঘুম ভাঙা ঝাঁকুনিতে দম আটকে তড়িঘড়ি করে উঠে বসলো মেঘ। কখন চোখ লেগে গিয়েছিল তার কোনো হদিশ নেই। চোখ মেলতেই চারিদিকে ঘন কালিমা বুকের ভেতর হাহাকার তুলে দিল। অন্ধকারে আতঙ্ক তার ছোটবেলা থেকেই, যত বেশি তাকাচ্ছে ততই অন্ধকার যেন তাকে গিলে নিচ্ছে। ভয়ে দিশেহারা হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিল মেঘ। চিলেকোঠার পুরনো জঞ্জাল ভাঙা আসবাব, ধুলো ধূসর স্মৃতি সবকিছুর সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে শরীরের বিভিন্ন স্থানে কেটে গেল চামড়া। শরীরে জমে উঠল জ্বালা। এক সময় আর সহ্য হলো না মেঘের। ভয়ের তোপে জ্ঞান হারিয়ে মেঝের ওপর নিস্তেজ হয়ে পড়ে গেল মেঘ। বাড়ির কেউ জানেই না সে এখানে বন্দি। সবাই ধরে নিয়েছে শ্রাবণ তাকে নিজের ঘরেই রেখেছে। ঘরের কোণে ইজি চেয়ারে আপন খেয়ালে দুলছে শ্রাবণ। ক্ষোভ তার মাথার ওপর সীমাহীন ঝড়ের মতো ঘূর্ণীয়মান হচ্ছে। দিক দিক জনশূন্য। সেই যে এসে বসলো এখনো একইভাবে বসে আছে। কতক্ষণ কেটে গেছে সে নিজেও জানে না। হঠাৎ তার মনে পড়ে গেল মেঘের অন্ধকারে ভীতির কথা। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। এক লাফে উঠে দাঁড়িয়ে নিজের মনের শখানে গালাগাল ঝাড়তে ঝাড়তে ছুটে গেল চিলেকোঠার দিকে। বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতেই আলো ফেটে পড়ল ঘরে। দরজা খুলতেই দেখতে পেল মেঘ অবচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। কপাট ভেতর থেকে বন্ধ করে তার পাশ বরাবর বসে ডাকতে লাগলো, মেঘ, এই মেঘ শোন। কোনো সারা শব্দ মিলল না মেঘের। বুকের ভেতরটা ঠান্ডা হয়ে এলো শ্রাবণের। নিজের ওপরে রাগে গা জ্বলে যাচ্ছে। কি করে সে এমন পৈশাচিক কাজ করলো? মেঘের মুখখানা দুই হাতের আজলায় নিয়ে ঝাঁকাতে লাগলো। এই মেঘ, কথা বল না। ফুল, আমার কথা বল। আমার ভুল হয়ে গেছে জান, আমি তোকে এভাবে কষ্ট দিতে চাইনি, কথা বল প্লিজ। কিন্তু মেঘ নিস্তেজ, নিঃশ্বাস ছাড়া পুতুলের মতো পড়ে আছে। দিশেহারা হয়ে পানি এনে চোখে মুখে ছিটাতে লাগলো শ্রাবণ। কিছুক্ষণ পর চোখের পাতা কাঁপিয়ে পিটপিট করে তাকালো মেঘ। এই দৃশ্য দেখেই শ্রাবণ তড়িঘড়ি করে তাকে বুকের ভেতরে টেনে নিল। শক্ত করে আঁকড়ে ধরে স্বর ভেঙে বলে উঠল, জানিস আমি কতটা ভয় পেয়েছিলাম? আর কত শত ভাবে জ্বালাবি আমাকে তুই বল তো?
মেঘ সেই আলিঙ্গনের ভেতর থেকে তাচ্ছিল্যর হাসি ছুড়ে দিল। অসহনীয় ব্যথা আর ভয় পাওয়া শরীরে আবার ঢলে পড়ল তার। চোখের কার্নিশ ভেঙে 2-4 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই সময় আফসানা বেগম শ্রাবণকে দৌড়ে চিলেকোঠার দিকে যেতে দেখে পেছনে পেছনে ছুটে আসেন। আফসানা বেগমের পেছন পেছন রাহেলা বেগম আসেন। দরজা বন্ধ দেখে তিনি কড়া নাড়তে থাকেন নিরন্তর। ভেতর থেকে মেঘকে ডেকে ওঠে শ্রাবণ। মেঘ তার দিকে না তাকিয়ে জড়িয়ে আসা কণ্ঠে বলে উঠল, আমি মায়ের কাছে যাব। বাইরে তখন দরজা ভাঙার উপক্রম। ধীর পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল শ্রাবণ। দরজা খুলতেই মেঝেতে পড়ে থাকা মেঘকে দেখে রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে ছুটে এলেন। মেঘ, কি হয়েছে তোর? বিলাপে গলা ভেঙে এলো তার। মেয়ের মাথা সযত্নে কোলে তুলে নিলেন। মায়ের কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল মেঘ। এই দৃশ্য সহ্য করতে না পেরে আফসানা বেগম কষিয়ে একটি চোর বসান শ্রাবণের গালে। আচমকা আঘাতে সে কিছুটা হকচকিত হয়ে পড়ে। লজ্জা করে না তোর শ্রাবণ? তুই মেঘকে এখানে বন্দি করে রেখেছিস? এত অধিকার কোথা থেকে পেলি তুই? তোকে কি ওকে মেরে ফেলার দায়িত্ব দেয়া হয়েছে? আফসানার বজ্রকণ্ঠে থমকে যায় মেঘ। কান্না থামিয়ে ভয়ার্ত দৃষ্টিতে সে তাকায় শ্রাবণের দিকে। শ্রাবণ গালে হাত চেপে চোখে আগুন নিয়ে একবার মেঘের দিকে তাকালো। কটমট দৃষ্টিতে বিড়বিড় করে অশ্রুত কিছু শব্দ ছুড়ে দিয়ে দ্রুত পা চালিয়ে বেরিয়ে গেল সেখান থেকে।